আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে 5টায় আমাদের ক্লাস শুরু করার কথা ছিল, তো বিদ্যুৎ না থাকার কারণে আমাদের একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা যারা এখন লাইভে আসো একটু শেয়ার করে দাও। আমরা আপকামিং যে পরীক্ষাগুলো আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা কি কি করব এগুলো নিয়ে আলোচনা করবো। এরপরেই মূলত পরের ক্লাসগুলো আমরা সিক্রেট গ্রুপে নিব। শুরু করে দেন। শেয়ার কোন যাবেন? শেয়ার গ্রুপ থেকে তো শেয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াও একটু দাঁড়াও। ওকে, শুরু করে দে। সো আমাদের যেহেতু সামনে পরশুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার মানসিক দক্ষতা আসে এবং বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তো আসেই। সো আমরা যদি দেখি যে চিটাগাং ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ, বাংলাতে থাকে 30 মার্ক, ইংলিশে থাকে, ইংলিশে হলো গিয়ে 30, এরপরে মেন্টাল এবিলিটি বা আইকিউ, এটাতে থাকবে 20, এবং জিকে অথবা ইকোনমিক্স অথবা ম্যাথ যে কোনো একটা দাগাইতে পারবেন, এখান থেকে থাকবে 20। সো টোটাল হচ্ছে এই 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে। সো বাংলা ইংলিশ আগে যা পড়েছেন সেটাই এনাফ, জিকে বা ইকোনমিক যার যেটা সহজ মনে হবে সেটা আপনারা দাগাবেন। আজকে আমরা মেন্টাল এবিলিটি 2-1টা টপিক আলোচনা করব, যেহেতু আগামী সোমবার মঙ্গলবারে চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তো এরপরেই মূলত রাজশাহী ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হবে। তো এই হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির মান বন্টন। মেন্টাল এবিলিটি কম্পালসারি, প্রথম এই 3টাতে কম্পালসারি আপনার আনসার করা লাগবে, আর এখানে সাধারণ জ্ঞান অথবা ইকোনমিক্স অথবা ম্যাথ যে কোনো একটা আনসার করতে হবে এখান থেকে। সো আপনার যেটা ভালো মনে হবে, যে আমি সাধারণ জ্ঞান ভালো পারি তাহলে সাধারণ জ্ঞান দাগাবেন, যদি মনে হয় ইকোনমিক্স ভালো পারি তাহলে ইকোনমিক্স দাগাবেন, যদি মনে হয় ম্যাথ ভালো পারি ম্যাথ দাগাবেন, আর বাংলা ইংলিশ মেন্টাল এবিলিটি এগুলো কম্পালসারি। সো আমরা একটু দেখি যে মেন্টাল এবিলিটিতে কেমন কোশ্চেন গুলো হয়। এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি ডি ইউনিট। মেন্টাল এবিলিটিতে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেন্টাল এবিলিটিতে মূলত ম্যাথ থাকে, তারপরে
পাজল থাকে, এরপরে ভোকাবুলারি থাকবে। সো ভোকাবুলারি পার্টটা ইংলিশে যা পড়েছেন তাই, ইংলিশে জন্য ভোকাবুলারি যেভাবে পড়েছেন সেভাবেই মূলত কোশ্চেনটা হবে। আর ম্যাথ আর পাজল এগুলো খুব ইজি আসে, এগুলো আমরা একটু করে দেখবো। তো এটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি আপনি ডি ইউনিটে চান্স পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মেন্টাল এবিলিটিতে ভালো করা লাগবে। সো এরপরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটটা আছে যেটা মানবিকের জন্য, সেখানে বাংলায় হলো রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলায় 35, ইংলিশে 35 আর জিকে তে এখন হলো 30। অর্থাৎ আমরা এই যে গুচ্ছতে যেভাবে পরীক্ষা দিচ্ছি, গুচ্ছের যে মানবন্টন রাজশাহী ইউনিভার্সিটির মানবন্টন সেম। রাজশাহী ইউনিভার্সিটিতে এই তিনটা বিষয় ভালো করার জন্য আমাদের সিক্রেট গ্রুপে অনেকগুলো ক্লাস হবে, স্পেশাল ক্লাস। হ্যাঁ, এবং ওইগুলো পড়লে এনাফ, এর বাইরে আর কিছু করা লাগবে না। সাধারণ জ্ঞানে যে টপিক গুলো পড়াবো এর বাইরে আসবে না, বা ইংলিশের যে টপিক গুলো আলোচনা করা হবে এগুলোর মধ্যেই আসবে। বাংলাও সেম। এটা গেল রাজশাহী ইউনিভার্সিটি। আর সবচেয়ে যেটা মানে যেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য সবাই আমরা মুখিয়ে থাকি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2টা ইউনিটে পরীক্ষা হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2টা ইউনিটে পরীক্ষা হবে, মানবিক, সায়েন্স, এরপর কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। প্রথমটা হচ্ছে বি ইউনিট। বি ইউনিট জাহাঙ্গীরনগর, বি ইউনিট জাহাঙ্গীরনগর। তো জাহাঙ্গীরনগরের বি ইউনিটে বাংলায় থাকবে 25 মার্ক, ইংলিশে 25 মার্কস, এরপর ম্যাথে হচ্ছে 5 মার্কস, আর জিকে প্লাস আইকিউ এখানে থাকবে হচ্ছে 25 মার্ক। তো আইকিউ এখান থেকে 3-4টা কোশ্চেন থাকে। সো টোটাল হচ্ছে গিয়ে 25-25 50 আর 30 80 মার্ক। বি ইউনিটে টোটাল 80 মার্কসের পরীক্ষা হয় 55 মিনিটের। এবং বি ইউনিটের সবচেয়ে ভালো ভালো সাবজেক্ট গুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সি ইউনিটটা আছে, সি ইউনিটের মানবন্টনটা এই পাশে একটু লিখে দিই ছোট করে। সেটা হলো গিয়ে বাংলায় 15, এটা সি ইউনিট। বাংলায় 15, ইংলিশে 15, আর জিকে হলো 50। সো সি ইউনিটে চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে জিকেটা এখানে ভালো করা লাগবে, কারণ এখানে 50 মার্কসের। ক্লিয়ার না এখানে? ওকে। সো সি ইউনিটে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে ভালো করতে গেলে আপনাকে জিকে তে ভালো করা লাগবে, এখানে 50 মার্কসের। এখানে মূলত মার্কটা ভ্যারি করে। আর বি ইউনিটে মূলত এই যে ম্যাথ আর জিকে তে যারা ভালো করে তারা এগিয়ে থাকে। সো এখন যে কথা সেটা হচ্ছে গিয়ে দেখেন, এই জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি শেষ মুহূর্তে অনেকেই কিন্তু গাইডলাইনের অভাবে আপনার খেয়ে হারিয়ে ফেলে এবং আশানুরূপ ফল করতে পারে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা গুচ্ছতে পরীক্ষা দিয়েছেন, গুচ্ছতে কিন্তু 65 প্লাস বা 70 কাছাকাছি না হলে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি পাওয়া যাবে না। সো জগন্নাথ ইউনিভার্সিটি যদি আপনি না পান, গুচ্ছের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি হলপ করে বলতে পারি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরি বাজারে আপনি ভালো কিছু করতে পারবেন না, বা অন্য ইউনিভার্সিটির যে সাবজেক্ট বা মান এগুলোর ডিমান্ড ততটা নাই। এক্ষেত্রে সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনাদের চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর। যদি ঢাকা ইউনিভার্সিটিতে না হয় বাই চান্স, তাহলে চিটাগাং, জাহাঙ্গীরনগর এবং হচ্ছে গিয়ে আপনার রাজশাহী, এই 3টা বিশ্ববিদ্যালয় আপনি যদি পড়তে পারেন, আপনার দ্রুত মাস্টার শেষ করতে পারবেন, দ্রুত অনার্স মাস্টার শেষ করতে পারবেন, চাকরি বাজারে প্রবেশ করতে পারবেন, এবং এগুলোর ডিমান্ডও আছে। বাট গুচ্ছতে দেখা যায় জগন্নাথ বা হাতে গোনা 2-1টা ইউনিভার্সিটি ছাড়া
অন্য ইউনিভার্সিটিগুলো কিন্তু অতটা হাইলাইটেড না। দ্যাটস ওয়াই আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যারা বিশেষ করে যারা সেকেন্ড টাইম আছেন, এরপরে কোনো সুযোগ নাই, রাজশাহী ইউনিভার্সিটি খুব ভালো পরিবেশ, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর খুবই ভালো পরিবেশ। সো এই তিনটা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পাবেন না, মানবিক থেকে হোক, সায়েন্স থেকে হোক, ফার্স্ট টাইম হোক, সেকেন্ড টাইম হোক, আমার পরামর্শ থাকবে এই তিনটা ইউনিভার্সিটিতে আপনারা যাতে ভালোভাবে পরীক্ষাটা দেন। সো যেহেতু আগামী পরশু 2-3 দিনের মধ্যে 25 তারিখের মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, এরপরে থাকবে রাজশাহী আর জাহাঙ্গীরনগর। সো এই দুইটা ইউনিভার্সিটিতে যাতে আপনারা ভালো করতে পারেন, এই জন্য আমি একটা ছোট করে কোর্স খুলছি, সেটাতে মাত্র আমি 200 টাকা করে নিচ্ছি। এই টাকাটা মানে নিতাম না, নেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আপনারা এটাতে সিরিয়াস হন এবং শতভাগ যাতে আপনাদের প্রস্তুতিটা ভালো হয়, শতভাগ যাতে চান্স পাওয়ার একটা চান্স ক্রিয়েট হয়, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে মূলত এই কোর্সটা খোলা। এবং আমরা যে টপিকগুলো পড়াবো ইনশাল্লাহ এই টপিকের বাইরে আসার সম্ভাবনা খুবই কম। সো এই গেল হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি মান বন্টন। তো আমরা এখন একটু চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেহেতু ডি ইউনিটে পরীক্ষা বাকি, সো ডি ইউনিটে পরীক্ষার জন্য দেখা যায় যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তো অনেকে পড়েছেন, বাট আইকিউ বা ম্যাথ এই জিনিসটা একটু কঠিন আসে, আমরা একটু এটা দেখবো। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা একটু কমেন্টে জানাও। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা এই কোর্সটা চালু করছি, এটা প্রোগ্রাম কোর্স না, এখানে যে টাকাটা আসবে সম্পূর্ণ কিন্তু আমরা এটা একজন গরিব বা অসচ্ছল শিক্ষার্থীকে দিয়ে দিব। দেখা যায় যে হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে অনেকের টাকা থাকে না করার জন্য, ভর্তি হওয়ার জন্য। আমরা এমন কোন শিক্ষার্থী পেলে তাকে আমরা এই টাকাটা দিয়ে দিব, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আর কি। সো তোমরা যারা এই কোর্সটা করতে চাও, এখনো যারা ভর্তি হয়নি, ভর্তি হয়ে যেতে পারো। এরপরে যে ক্লাসগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ সিক্রেট গ্রুপে নেওয়া হবে। এখন আমরা দেখি চিটাগাং ইউনিভার্সিটির কয়েকটা কোশ্চেন আমরা একটু আলোচনা করব। চিটাগাং ইউনিভার্সিটি যেটা আইকিউ, তো চিটাগাং ইউনিভার্সিটিতে গত বছর মানসিক দক্ষতায় কয়েকটা কোশ্চেন এসেছিল। সেটা হচ্ছে গিয়ে যেমন প্রথম একটা কোশ্চেন, ইজি একটা কোশ্চেন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কোশ্চেনটা ছিল যে 1 to 5 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইকিউ। সো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। সো চট্টগ্রাম ইউনিভার্সিটির গত বছরের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে গিয়ে গত বছর অনেকগুলো কোশ্চেনের মধ্যে একটা ছিল যেটা ওয়ান 3 এরপরে 6 10 15 21। সো এটা খুবই ইজি একটা অঙ্ক, মানসিক দক্ষতা আর কি। এখানে বলছে যে এই যে সিরিজটা আছে, এই সিরিজটা শেষে এর পরের সংখ্যাটা কত। সো আমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করি, এই 1 থেকে 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 3 থেকে 6 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 6 থেকে 10 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 10 থেকে 15 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, আর 15 থেকে 21 এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। সো এটা কিন্তু সিরিয়ালে যাচ্ছে, 2 3 4 5 6 এভাবে পার্থক্য যাচ্ছে। সো 21 এর পরে যে সংখ্যাটা হবে সেটার সাথে 21 এর যে পার্থক্য হবে সেটা অবশ্যই কিন্তু 7 হবে। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এটার আনসার কত হবে। এখানে 1 3 6 10 15 21 এর পরে 7 পার্থক্য হবে। সো 21 এর সাথে আমরা 7 যোগ করব, এটার আনসার হবে 28। তাহলে এটার আনসার হবে হচ্ছে 28। সো এরকম সিরিজের ম্যাথ থাকে। সো সিরিজের ম্যাথ থাকলে আমরা যেটা করব, একটু সূক্ষ্মভাবে দেখবো যে আসলে ডিফারেন্স গুলো কেমন।
ডিফারেন্স গুলো যখন সমানও হতে পারে, আবার এখানে 2, 4, 6, 8 জোড় সংখ্যারও ডিফারেন্স হতে পারে, এইভাবে আমরা পরেরটা বের করে ফেলতে পারবো, খুব ইজি। সো এখন আরেকটা অঙ্কে আমরা যাই, গত বছরের কোশ্চিন। সো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব ইজি একটা অঙ্ক। গত বছর একটা কোশ্চিন ছিল যে 880 এর 3/4 1/10 অর্ধেক কত? 880 এর 3/4 1/10 অর্ধেক কত? 1/10 অর্ধেক কত? তাহলে মূল সংখ্যা হচ্ছে 880। প্রথমে বলছে এটার 3/4, 4 ভাগের 3 ভাগ যেটা হবে, যে সংখ্যাটা পাবো আমরা, সেটার আবার 1/10, 10 ভাগের 1 ভাগ যেটা হবে, সেটার অর্ধেক কত? তাহলে এখানে কিন্তু অনেকগুলো জিনিস বের করতে হবে। প্রথমত 880 এর 4 ভাগের 3 ভাগ বের করতে হবে। এরপরে 4 ভাগের 3 ভাগে যে সংখ্যাটা পাবো, সেটার আবার 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ বের করতে হবে, এবং পরবর্তীতে যে সংখ্যাটা পাবো সেটার আবার অর্ধেক বের করতে হবে। সো এটা ছিল গত বছর চিটাগাং ইউনিভার্সিটির আপনার মানসিক দক্ষতা একটা কোশ্চিন। সো আমরা একটু দেখি 880। সো 880 প্রথমে যে জিনিসটা আমরা বের করব সেটা হচ্ছে 3/4। তাহলে আমরা যদি এই যে 88, হ্যাঁ আসছে আসছে, একটু রিক্যাপ করে ওকে সেম ম্যাথে সামনে। ওকে, কোশ্চেন ছিল হচ্ছে যে 880 এর 3/4 1/10 অর্ধেক কত? সো আমরা এখানে যদি দেখি মূল সংখ্যা হচ্ছে 880, এটা প্রথমে 4 ভাগের 3 ভাগ বের করতে হবে, যেটা আনসার আসবে সেটার আবার 10 ভাগের 1 ভাগ বের করতে হবে, যেটা আনসার হবে সেটার আবার অর্ধেকটাই মূলত এই কোশ্চেনে আনসার চাইছে। সো আমরা এখানে 660 পেলাম 4 ভাগের 3 ভাগ। এখন এটার আবার 1/10 বের করতে হবে, তাহলে এটার 1/10 মানে হচ্ছে 660 এর 1 ভাগের 10। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 66। তাহলে 660 এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে 66। এই যে আমরা এটার আনসার পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে এটার অর্ধেক। তাহলে 66 অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা এটার আনসার পাবো 66 অর্ধেক হচ্ছে 33। তাহলে এই অঙ্কটার আনসার হচ্ছে 33। সো চিটাগাং ইউনিভার্সিটিতে কিন্তু মানসিক দক্ষতায় তেমন কঠিন অঙ্ক দেয় না, জাস্ট একটু যদি মাথা ঠান্ডা করে অঙ্কটা করা যায় 50 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করা যাবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এরপরে আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে, ঠিক আছে কানেকশন ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিছু পাজল আসে বিভিন্ন ধরনের, আমরা যদি একটু দেখি তাহলে আরো কিছু ম্যাথ আসে মানসিক দক্ষতা, যেমন বললো যে AF EZ সমান সমান যদি 1 6 5 and 26 হয়, AFEZ সমান সমান যদি 16526 হয়, তাহলে BCYP সমান সমান কত? এরকম আসতে পারে। সো এগুলো খুবই ইজি, জাস্ট আমরা এখানে যদি দেখি তাহলে আমরা জানি যে ইংলিশে ক্যাপিটাল 6টা ক্যাপিটাল লেটার আছে,
26টা আছে। সো এই 26টা যে ক্যাপিটাল লেটার আছে, এই লেটারগুলোর মূলত যে নাম্বারগুলো আছে, করেসপন্ডিং নাম্বারগুলোই মূলত এখানে বসানো। যেমন এ মানে 1, এফ মানে 6, ই মানে 5, জেড মানে 26, এভাবে দেয়া আছে। তো এখানে কিন্তু সেম জিনিসটাই চাইছে। বি মানে আমরা জানি কি, বি মানে জানি আমরা 2, সি মানে আমরা জানি 3, তারপরে ওয়াই মানে আমরা জানি হচ্ছে 25, আর পি মানে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও পি 11। তাহলে এটার আনসার হচ্ছে 2, 3, 25, 11। সো এটাও ইয়ে চায় যে আমাদের যে ক্যাপিটাল যে ইংলিশ লেটার গুলো আছে, এই লেটার গুলোর করেসপন্ডিং নাম্বার যদি এটা হয় তাহলে এটার কত হবে। হ্যাঁ, এভাবে চাইতে পারে। সো এটা হলো এক ধরনের। আরেকটা ইয়ে আছে, সেটাকে বলে হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম নাম্বার। প্যালিন্ড্রোম নাম্বারটা কি? প্যালিন্ড্রোম নাম্বারটা হচ্ছে এই নাম্বারটার আমরা যদি শুরু থেকে বাম দিক দিয়ে যা পাবো, ডান দিক দিয়ে ভ্যালু সেম হবে। যেমন হচ্ছে 2, 3, 3, 2। তাহলে এখানে আছে 2332। এটাকে যদি আমরা উল্টায় লিখি 2, 3, 3, 2, সেম জিনিসই পাবো কিন্তু। সো প্যালিন্ড্রোম মানে বাম দিক থেকে যে ভ্যালু থাকবে, ডান দিক থেকেও সেই ভ্যালু থাকবে। আবার প্যালিন্ড্রোম কিন্তু ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ড। যেমন ওটো, ও ডাবল টি ও, অর্থাৎ এই ওয়ার্ডগুলো ডান দিক থেকে যেমন বাম দিক থেকেও তেমন, এগুলো হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। এগুলো আসতে পারে চিটাগাং ইউনিভার্সিটিতে এবং এইবার আসার সম্ভাবনা অনেক বেশি। সো এটা হলো একটা ব্যাপার। আরেকটা জিনিস আমরা একটু শিখি, সেটা হলো যে পিথাগোরাসের একটা সূত্র আছে, ওইটা দিয়ে অনেকগুলো ম্যাথ করতে দেয় আমাদেরকে। তো ওগুলো আমরা একটু দেখি। যেমন বলতে পারে যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কত। হ্যাঁ, সো আমরা এখানে যদি এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের 3টা বাহু থাকবে, এটাকে বলে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। আর এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তো পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ সেটাই হবে যখন ভূমি এবং লম্ব যোগ করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে অতিভুজ। সো এটা হচ্ছে এটা সূত্র। সো এটা দিয়ে গত বছর একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে অতিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার ইকুয়াল টু প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। সো এটা দিয়ে একটা ম্যাথ ছিল, সেই ম্যাথটা হচ্ছে ফারহানা দক্ষিণ দিকে 30 মিটার হেঁটে, যদি আমরা ম্যাথটা লিখি, ফারহানা দক্ষিণ দিকে 30 মিটার, ফারহানা দক্ষিণ দিকে 30 মিটার হেঁটে ডানে ঘুরে আরো 40 মিটার হাঁটলো। 40 মিটার হাঁটলো। এখন কথা হচ্ছে সে যাত্রা স্থান থেকে কত দূরে অবস্থান করতেছে, এটা চাইছে আমাদের কোশ্চিনে। সো যদি এরকম ডান বামের দিকে ঘোরাঘুরির কোনো কোশ্চিন থাকে তাহলে আমরা অবশ্যই আগে একটা এরকম একটা এঁকে নিব। এটার উপরে লিখবো উত্তর, এই পাশে লিখবো পূর্ব, এই পাশে লিখবো হচ্ছে পশ্চিম, আর এই পাশে হচ্ছে দক্ষিণ।
সো এখানে আমরা আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করব যে ফারহানা দক্ষিণ দিকে 30 মিটার হেঁটে ডানে ঘুরে আবারও 40 মিটার হাঁটলো, তো যাত্রা স্থান থেকে সে এখন কত দূরে আছে। তো সবসময় মনে রাখবেন একটা মানুষের যাত্রা স্থান হবে এই জায়গায়, এই জায়গা থেকে সে যাত্রা যে কোনো দিকে করতে পারবে। তাহলে ফারহানা দক্ষিণ দিকে 30 মিটার গেল, তাহলে আমাদের দক্ষিণ হচ্ছে এদিকে, দক্ষিণ দিকে আমি এখানে ধরলাম হচ্ছে 30 মিটার, সে দক্ষিণে গেল। এবার বলছে যে সে ডানে ঘুরে আরো 40 মিটার ডানে গেল। এখানে যখন আমরা আসছি এইটার ডান মানে হচ্ছে এইদিকে, এইদিকে সে আরো 40 মিটার আসলো। যাত্রা স্থান থেকে তার দূরত্ব, এই যে এখান থেকে এখানে দূরত্বটা চাইছে, এটা হলো গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটির মানসিক দক্ষতার প্রশ্ন। বলছে যে ফারহানা প্রথমে দক্ষিণ দিকে 30 মিটার গেল, আবার সেখান থেকে ডান দিকে 40 মিটার গেল, তাহলে যাত্রা স্থান থেকে সে কত দূরে আছে। এই কোশ্চেনের আনসার যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন পিথাগোরাসের সূত্রটা কি, আমরা এখানে কি পেয়েছি, যে এটা পাইছি লম্ব পাইছি, আর এখানে আমরা ভূমি পাইছি। আমাদের এখন অতিভুজটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখন অতিভুজটা বের করি তাহলে সূত্রটা হচ্ছে আমরা একটু আগে লিখলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো এই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা যদি একটু মানগুলো বসাই, আমরা ভূমি ছিল আমাদের কত, ভূমি ছিল 30, তাহলে 30 এর উপর স্কয়ার প্লাস লম্ব ছিল আমাদের 40 এর উপর স্কয়ার, বা যেটাই হোক আর কি, দুইটার উপর স্কয়ার ছিল। তাহলে আমরা যদি এই জায়গায় লিখি 30 এর উপর স্কয়ার প্লাস 40 এর উপর স্কয়ার, 30 এর উপর স্কয়ার মানে হচ্ছে 600, 30 আর 30 গুণ করলে দুইটা 30 হবে, 900, আর 40 আর 40 দুইটা 40 গুণ করলে হবে 1600। তাহলে এই দুইটা মোট আমরা যদি যোগ করি তাহলে আসবে 2500 আসবে। আর এই পাশে ছিল আমাদের অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। এখন এই পাশে যদি কোনো কিছুতে স্কয়ার থাকে, আমরা যদি সমান সমানের ওপাশে নিয়ে নিই তাহলে ওটা রুট হয়ে যাবে। তাহলে অতিভুজ ইকুয়াল টু, আমরা যদি ফাইনালি লিখি অতিভুজ ইকুয়াল টু হচ্ছে √2500। সো 25 কে যদি আমরা রুট করি, 25 কে রুট করলে আসবে আমাদের 5, আর দুইটা শূন্যকে রুট করলে হবে 50। সো এটা হচ্ছে 50 হবে আনসার। এই কোশ্চেন আনসার হচ্ছে 50, অর্থাৎ যাত্রা স্থান থেকে ফারহানা যত দূরত্বে ছিল সেটা হচ্ছে 50 মিটার। এটা আনসার। সো আমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা পারবো। সো এটা ছিল একটা কোশ্চেন। এরপরে আমরা যদি দেখি সাধারণ জ্ঞান অংশটা, সাধারণ জ্ঞানেও খুব সহজ সহজ কোশ্চেন থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে সাধারণ জ্ঞানে মূলত আন্তর্জাতিক অংশ থেকে বেশি কোশ্চেন থাকে। হ্যাঁ, সো আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এগুলো আমরা বিস্তারিত আরো ক্লাসে আলোচনা করব যখন জাহাঙ্গীরনগরের ব্যাচটা চালু হবে সিক্রেট গ্রুপে। আমরা এখন একটু সাধারণ জ্ঞান অংশটা দেখব। তো সাধারণ জ্ঞান অংশে যেই কোশ্চেন গুলো আসছে সেগুলো হচ্ছে
মূলত আন্তর্জাতিক অংশ থেকে বেশি আসছে। সো আমরা আন্তর্জাতিক অংশের কয়েকটা সাধারণ জ্ঞান আলোচনা করব, এরপরে মূলত আমরা আজকে লাইভ ক্লাসটা শেষ করে দিব। আমরা যদি এখানে দেখি যে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল গত বছর, সেটা হচ্ছে 2021 সালে সাহিত্য থেকে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার থেকে একটা আসছে, আর আরেকটা হচ্ছে আসছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? সো জাতিসংঘ থেকে একটা আসছে, আর আরেকটা হলো নোবেল পুরস্কার। সো আমরা একটু নোবেল পুরস্কার অংশটা আলোচনা করব। নোবেল পুরস্কারটা চালু হয় 1901 সাল থেকে। তো 1901 সালে এটা আলফ্রেড নোবেলের নামে চালু হয়। তো 1901 সালে যখন নোবেল পুরস্কার দেওয়া হতো, তখন মূলত নোবেল পুরস্কার দেওয়া হতো 5টা বিষয়ে। এক হচ্ছে সাহিত্য, এরপর হচ্ছে শান্তি, এরপর হলো পদার্থ, এরপর হলো রসায়ন, আর এরপর হলো চিকিৎসা। সর্বশেষ পরবর্তীতে আবার অর্থনীতিতে 1969 সাল থেকে দেয়া শুরু হয়। বর্তমানে মোট 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়। তবে এই যে 6টা বিষয় আছে, এই 6টা বিষয়ের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর বাকি যে পুরস্কারগুলো আছে, বাকি 5টা পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে দেওয়া হয়। এটা গত বছরের রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ছিল যে শান্তিতে নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। বাকি যে পুরস্কারগুলো আছে, এই পুরস্কারগুলো দেওয়া হয় সুইডেন থেকে। আর এই নোবেল পুরস্কারের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়েছিল যে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে রেড ক্রস 3বার নোবেল পুরস্কার পেয়েছে, আর 2বার করে পাইছে ইউএনএইচসিআর, যেটা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সো এটা গেল নোবেল পুরস্কার কখন চালু হলো। তো 2022 সালে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছে তাদের একটু তালিকাটা দেখে, এবং এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসার সম্ভাবনা 99% এবারও হবে। সো আমরা একটু 2022 সালের নোবেল পুরস্কারটা দেখি। 2022 সালে নোবেল পুরস্কার সাহিত্যে যিনি পান, তিনি হচ্ছেন অ্যানি আর্নো। উনি ফ্রান্সের নাগরিক, উনি একজন মহিলা। অর্থনীতিতে পেয়েছিল 2022 সালে নোবেল পুরস্কার 3 জন। একজন হচ্ছেন ডব্লিউ ডগলাস ডায়মন্ড। 2 নম্বর হচ্ছে ডিপ ভিক, আর 3 নম্বর হচ্ছে বেন এস বার্নানকে। এই 3 জন অর্থনীতিতে 2022 সালে নোবেল পুরস্কার পায়, এবং এদের অবদান ছিল ব্যাংক ও মন্দা নিয়ে
তারা গবেষণা করেছিল। তাহলে ব্যাংক আর মন্দা নিয়ে গবেষণা করে 2022 সালে নোবেল পুরস্কার অর্থনীতিতে পায় এই তিনজন, ডাব্লিউ ডগলাস ডায়মন্ড, ডিপ বিক এবং বেনেস বার্নানকে। আর সাহিত্যে পেয়েছিলেন এনি আর্নো, ওনার দেশের বাড়ি বা উনি হচ্ছেন ফ্রান্সের নাগরিক। এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার। সো গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে দুইটা প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তি। আমরা একটু ওনাদেরটা দেখি, ওনাদেরটাও গুরুত্বপূর্ণ। সো আমি সবার উপরে লিখি। শান্তিতে নোবেল পুরস্কার। শান্তিতে প্রথমত একটা প্রতিষ্ঠান পায়, সেটার নাম হচ্ছে মেমোরিয়াল। এরা মানবাধিকার নিয়ে কাজ করেছিল। এই মেমোরিয়াল প্রতিষ্ঠানটি হলো রাশিয়ার। 2 নম্বর যে প্রতিষ্ঠানটা পায় সেটা হচ্ছে সেন্টার ফর সিভিল লিবার্টি। এটা হলো ইউক্রেনের। আর আরেকজন ব্যক্তি পান, তার নাম হচ্ছে অ্যালেক্স বিয়ালিয়াৎস্কি। তার দেশ হলো বেলারুশ। সো এই তিনজন শান্তিতে নোবেল পুরস্কার পান 2022 সালে, এবং এদের মূল অবদান ছিল তারা মানবাধিকার এবং গণতন্ত্র এগুলো নিয়ে কথা বলেছেন এবং এগুলো নিয়ে তারা কাজ করে থাকেন। এই জন্য মূলত এই দুইটা প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে 2022 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। মানে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে আন্দোলন করতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সো এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে এবং আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্রতি বছর মূলত আমাদেরকে শান্তি, সাহিত্য ও অর্থনীতি পড়লে হয়। তো এই বছর একটু অতিরিক্ত চিকিৎসায় যিনি নোবেল পেয়েছেন, চিকিৎসা বিজ্ঞানে, তার নামটা মনে রাখতে হবে। তার নাম হচ্ছে সুভান্ত পাবো। ওনার বাড়ি হচ্ছে সুইডেনে। ওনার অবদান হচ্ছে তিনি বিবর্তন নিয়ে গবেষণা করেছেন, অর্থাৎ মানুষের বিবর্তন বা মানুষের সৃষ্টি রহস্যটা নিয়ে, বায়োলজিক্যাল যে সৃষ্টি রহস্যটা সেটা নিয়ে আলোচনা করেছেন। এই জন্য তাকে চিকিৎসা বিজ্ঞানে 2022 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। সো নোবেল পুরস্কার প্রতি বছর দেওয়া হয়। এই বছরটা যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসের দিকে ঘোষণা করা হবে বা অক্টোবর মাসের দিকে, সো আপনাদের জন্য মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে 2022 সালে নোবেল পুরস্কারটা। এবং এই নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, শুধুমাত্র শান্তিবাদে। শান্তি দেওয়া হয় নরওয়ে থেকে। নরওয়ে থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। সো এই হচ্ছে আমাদের আজকের নোবেল পুরস্কারের টপিক। সো আমরা আরেকটা জিনিসে যাই, সেটা হলো গত বছর একটা কোশ্চেন ছিল ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত। ডাব্লিউটিও, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। আসলে আজকে আমরা একটু এলোমেলো করে আলোচনা করতেছি। যখন আমরা ক্লাস শুরু করব তখন মূলত আমরা টপিক ওয়াইজ আগাবো। সো গত বছরের কোশ্চেন ছিল যে ডাব্লিউটিও সদর দপ্তর। ডাব্লিউটিও এর পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা বাণিজ্য নিয়ে কাজ করে, এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে, এবং ওই দিন কিন্তু বাংলাদেশের সদস্য হয়। সো বাংলাদেশ 1 জানুয়ারি 1995 সালে ডাব্লিউটিওর সদস্য হয়, এবং ডাব্লিউটিওর প্রতিষ্ঠাটা হয় মূলত উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে। একদিনে প্রতিষ্ঠিত হয়নি, অনেকগুলো রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে পরবর্তীতে এটা প্রতিষ্ঠিত হয় উরুগুয়ে রাউন্ড। উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। তো এই যে ডাব্লিউটিও সদর দপ্তর এখন হচ্ছে জেনেভাতে। ডাব্লিউটিওর সদর দপ্তর হলো জেনেভাতে, এবং ডাব্লিউটিওর যিনি বর্তমান মহাপরিচালক,
তার নাম হচ্ছে এনগোজি। ওনার বাসা হচ্ছে নাইজেরিয়া এবং উনি হচ্ছেন এই WTO এর ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক। সো WTO এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এটা প্রতিষ্ঠিত হয় 1995 সালে এবং ওই দিনই কিন্তু বাংলাদেশ এটা সদস্য হয়। এটা বাণিজ্য নিয়ে কাজ করে। তো এখানে প্রশ্ন আসছে যে WTO এর সদর দপ্তর কোথায়? জেনেভাতে। একটা জিনিস মনে রাখবেন যে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এমন যত সংস্থা আছে সবগুলোর সদর দপ্তর হচ্ছে গিয়ে জেনেভাতে। শুধু একটা এক্সেপশনাল, সেটা হচ্ছে WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এটা সদর দপ্তর হচ্ছে রোমে। আর আরেকটা আছে ওয়ার্ল্ড ব্যাংক, এটা সদর দপ্তর তো ওয়াশিংটন ডিসিতেই, ওয়াশিংটনে। সো আর্থিক যত সংস্থা আছে সবগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আর WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা সদর দপ্তর হচ্ছে রোমে। এবং বাকি ডাব্লিউ দিয়ে যত সংস্থা থাকবে সবগুলোর সদর দপ্তর সম্মেলনের শহর জেনেভাতে। সো তাহলে এখানে যে কোশ্চেনটা আসছে WTO এর সদর দপ্তর কোথায়, এটা হবে জেনেভা। এবং WTO এর মাধ্যমে কিন্তু এই আলোচনাটার মাধ্যমে কিন্তু অনেকগুলো আলোচনা এখানে চলে আসছে। সো এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো এবং গুরুত্বপূর্ণ। সো এরপর আরেকটা কোশ্চেন ছিল গত বছরের, সেটা হচ্ছে কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়? তো আরব বসন্তটা গুরুত্বপূর্ণ এখনো। সো আমরা এটা একটু আলোচনা করি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সো এরপরে একটা কোশ্চেন ছিল যে কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়? আরব বসন্ত বসন্তটা শুরু হয় মূলত 2010 সালে এবং এটা শুরু হয় মধ্যপ্রাচ্যের একটা দেশ আছে, সেটা হচ্ছে তিউনিসিয়া। এই তিউনিসিয়াতে প্রথম 2010 সালে আরব বসন্ত শুরু হয়। কেন আরব বসন্ত শুরু হয়? কারণ ওই সময় আরবের দেশগুলোতে স্বৈরা শাসকেরা ক্ষমতায় ছিল বা এক নায়করা ক্ষমতায় ছিল, যারা কিনা জনগণের উপর অনেক অত্যাচার অনাচার করতো। এই কারণে মূলত জনগণ এই যে স্বৈরাচারী শাসকেরা আছে এদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে এবং ওইটাকে কেন্দ্র করে শুরু হয় আরব বসন্ত। অর্থাৎ স্বৈরা শাসকদের ক্ষমতা থেকে উৎখাতের জন্য যে জাগরণ বা আন্দোলন শুরু হয় সেটা ছিল 2010 সালে আরব বসন্ত। এবং এটা শুরু হয় 2010 সালে তিউনিসিয়ায়। এবং তিউনিসিয়ার যিনি স্বৈরা শাসক ছিলেন তার নাম হচ্ছে বেন আলীকে উৎখাত করে এই তিউনিসিয়া আরব বসন্ত শুরু হয়। তো প্রশ্ন আসবে যে আরব স্প্রিং বা আরব বসন্ত কোন দেশে শুরু হয়? সেটা হলো তিউনিসিয়া। এবং কত সালে শুরু হয়? 2010 সালে। সো আরেকটা কোশ্চেন ছিল গত বছরের সাধারণ জ্ঞানে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? খুবই ইজি একটা কোশ্চেন ছিল গত বছরের। আমরা একটু দেখি। তফসিল যখন কোশ্চেনে আসবে তখন প্রথম শেষের যে 3টা তফসিল আছে আমাদের সংবিধানে, আমরা জানি আমাদের সংবিধানে 153টি অনুচ্ছেদ, 4টি মূলনীতি আছে, 11টি অধ্যায় আছে আর 7টি তফসিল আছে। এই 7টি তফসিলের মধ্যে শেষ যে 3টা তফসিল আছে সেটা পরীক্ষা আসে এবং লাগে। তো পঞ্চম তফসিলটা ছিল 7 মার্চের ভাষণ। পঞ্চম তফসিলের বিষয়বস্তু হচ্ছে 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণটা এই পঞ্চম তফসিলে লিপিবদ্ধ করা আছে। তফসিল মানে হচ্ছে একটা দলিল, গুরুত্বপূর্ণ বিবরণ বা দলিল, যেটা অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা সম্ভব না বড় হওয়ার কারণে। এই কারণে এটা তফসিল আলাদা করে লিপিবদ্ধ করা থাকবে। বিশেষ
গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় যে ইস্যুগুলো আছে, যেটা ইতিহাস বা ঐতিহ্যের সাথে সম্পর্কিত, এগুলো মূলত তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। আর ষষ্ঠ যে তফসিলটা আছে, এখানে আছে হচ্ছে বঙ্গবন্ধুর 25শে মার্চের স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে আছে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। সো 7টা তফসিল কিন্তু সিরিয়ালি, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। প্রথমে 7 মার্চ, এরপর 25শে মার্চ, এরপর মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র, এটা হলো 10 এপ্রিল মাসে। সো এই 3টা তারিখের সিরিয়ালি, তফসিলগুলো কিন্তু সিরিয়ালি। সো গত বছর 5ম তফসিল আসছে, এবছর বাকি 2টা আসতে পারে। সো এইগুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখবো। এবং লাস্ট যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে একটা কোশ্চেন ছিল গত বছর। কোশ্চেনটা ছিল যে অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? হ্যাঁ, এটা 92 সালে। সো কিছুদিন আগে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নিয়ে যে তথ্যগুলো ছিল সাম্প্রতিক, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো আমরা একটু দেখি ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। এখন বর্তমানে ইউরোপ মহাদেশের যে 48টি স্বাধীন দেশ আছে, এই 48টি স্বাধীন দেশের মধ্যে 27টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এইখানে সর্বশেষ হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া হলো সর্বশেষ সদস্য দেশ। আগে 28টা ছিল, এখানে ব্রেক্সিট হওয়ার মাধ্যমে ব্রিটেন বের হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের 27টা সদস্য দেশ, এই 27টা দেশের মধ্যে 20টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। আগে ছিল 19টা, এখন হচ্ছে 20টা। তো সর্বশেষ যেই দেশে ইউরো মুদ্রা চালু হয় সেটা হলো ক্রোয়েশিয়া। সর্বশেষ সদস্য দেশ ক্রোয়েশিয়া, 20তম ইউরো মুদ্রা গ্রহণকারী দেশও ক্রোয়েশিয়া। এবং এই ইউরো মুদ্রার জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে বলা হয় ইউরো মুদ্রার জনক। এবং এই মুদ্রাটা চালু করা হয় ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। এবং এই চুক্তিটা হয় 1992 সালে। সো এই যে ইউরো মুদ্রা হলো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত 20টি দেশের মুদ্রা। সো ক্রোয়েশিয়া হলো সর্বশেষ দেশ। এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। সো যে আন্তর্জাতিক বিষয়গুলো আপনাদেরকে পড়ানো হয়েছে বা বইয়ে আছে, এগুলো আরেকবার রিভিশন দিয়ে যাবেন। আর যে ম্যাথ এবং মানসিক দক্ষতা যেগুলো বললাম চিটাগাং ইউনিভার্সিটির জন্য বিশেষ করে, এগুলোর ক্ষেত্রে যেটা করবেন, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। বেশি বেশি করে প্র্যাকটিস করলে মানসিক দক্ষতা পারা যাবে। আর মানসিক দক্ষতা 10টার মতো মানসিক দক্ষতা থাকবে গণিত বেসড, আর বাকি 10টা থাকবে ভোকাবুলারি বেসড। সো বিগত বছরের প্রশ্নগুলো একটু বেশি পড়ে যাবেন, তাহলে চিটাগাং ইউনিভার্সিটিতে মানসিক দক্ষতা বেশি বেশি কমন পাওয়া যাবে। সো লাস্ট একটা কোশ্চেন আমরা আলোচনা করি। সেই কোশ্চেনটা হচ্ছে, গত বছর একটা কোশ্চেন ছিল 9 নম্বরে চিটাগাং ইউনিভার্সিটির, যে নর্থ স্ট্রিম কোন দেশের মধ্যে সংযোগকারী পাইপলাইন? নর্থ স্ট্রিম 2। এই পাইপলাইনটা নিয়ে কিন্তু যখন থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে কিন্তু ঝামেলা চলতেছে। এবং এই পাইপলাইনটা হলো রাশিয়া থেকে বাল্টিক সাগর হয়ে আপনার চলে গেছে জার্মানিতে। তাহলে নর্থ স্ট্রিম 2 এটা একটা পাইপলাইন, গ্যাস পাইপলাইন। এবং এটি আপনার রাশিয়া থেকে বাল্টিক সাগর হয়ে জার্মানিতে গেছে। এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 2460 মিটার।
2460 মিটার হচ্ছে এটার দৈর্ঘ্য। এবং রাশিয়া এই যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু অনেকবার এই পাইপলাইন বন্ধ করে দিয়েছে, এবং ইউরোপে গ্যাস সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইপলাইন হচ্ছে নর্ড স্ট্রিম 2। সো এবারও এটার জন্য গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। নর্ড স্ট্রিম 2 এই পাইপলাইনটি যে সাগরের তলদেশ দিয়ে গেছে সেটা হচ্ছে বাল্টিক সাগর, এবং এটা গেছে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত। সো এটা গেল একটা জিনিস, আমাদের সাধারণ জ্ঞানের অংশ। আরেকটা জিনিস ছিল আমরা লাস্ট একটা আলোচনা করি, সেটা হলো গিয়ে গত বছরের কোশ্চেন ছিল কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত। ব্রেটন উডস, আমরা এটা একটু আলোচনা করি। ব্রেটন উডস নামে একটা জায়গা আছে ইউএসএ তে। এখানে 1944 সালে সম্মেলন হয় একটা আর্থিক সংস্থা প্রতিষ্ঠার জন্য। তখন বিশ্বযুদ্ধ চলতেছিল, সো দেশগুলোকে আর্থিকভাবে সহায়তার জন্য আর্থিক সংস্থা প্রতিষ্ঠিত হয় দুইটা। একটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আর আরেকটা হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই দুইটা হলো আর্থিক সংস্থার জন্ম হয়। পরবর্তীতে আবার ওয়ার্ল্ড ব্যাংকের 5টা অঙ্গ সংস্থা হয়। এগুলো ছিল আইডিএ, আইবিআরডি, আইএফসি, এরপরে মিগা, তারপর হচ্ছে ইকসিড। এই 5টা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা, নট আইএমএফ এর। আইএমএফ এর কোনো অঙ্গ সংস্থা নাই, অঙ্গ সংস্থা আছে এই 5টা সংস্থা, এই ওয়ার্ল্ড ব্যাংকের 5টা। এটা তো ওয়ার্ল্ড ব্যাংকের এখন বর্তমান প্রধান হচ্ছেন অজয় বাঙ্গা। এখনো তিনি দায়িত্ব নেননি যদিও। অজয় বাঙ্গা, উনি ভারতীয় বংশোদ্ভূত এবং 14তম প্রেসিডেন্ট। আর আইএমএফ এর বর্তমান প্রধান হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তো এখানে যে 7টা অঙ্গ সংস্থা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা, ইকসিড, সবগুলোরই সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি। সো এগুলো সবগুলোরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। যেহেতু যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ব্রেটন উডসে এগুলো প্রতিষ্ঠিত হয়, এই জন্য এই সংস্থাগুলোকে ব্রেটন উডস সংস্থা নামে ডাকা হয়, এবং এগুলো সবগুলোই হচ্ছে আমাদের আর্থিক সংস্থা। এখানে এই যে আইডিএ আছে, এই আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। সফট লোন উইন্ডো বলা হয় কারণ এটা সহজ শর্তে ঋণ দেয়। আবার আমরা আইএমএফ এর কাছ থেকে ঋণ নিয়েছি, সেটা নিয়েছি আমরা 4.7 বিলিয়নের, এবং এটা আমাদের প্রথম কিস্তিটা আসে 2রা ফেব্রুয়ারি 2023 সালে। সো এটা এবারের জন্য গুরুত্বপূর্ণ। ব্রেটন উডস সংগঠন, এগুলো সবগুলো হচ্ছে ব্রেটন উডস সংস্থা, আর্থিক সংস্থা, এবং এগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এগুলোর জন্য সম্মেলন হয় 1944 সালে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা, উনি ভারতীয় বংশোদ্ভূত এবং 14তম। সো এটা গেল ব্রেটন উডস নিয়ে। এরপর আপনাদের আরো কোশ্চেন ছিল, এগুলো যদিও খুব ইজি এবং আন্তর্জাতিক অংশ থেকে বেশি কোশ্চেন হয়েছে এখানে। আরেকটা লাস্ট কোশ্চেন ছিল যে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি? এটা গুরুত্বপূর্ণ এবারের জন্য। আমরা একটু দেখি ন্যাটো। সো ন্যাটো হচ্ছে একটা সামরিক সংগঠন। এটা সদর দপ্তর, এটা পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয় 1949 সালে, এবং এটা সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এবং ন্যাটো নিয়ে কিন্তু এখন ঝামেলা হইতেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে। বর্তমানে ন্যাটোর সদস্য হচ্ছে 30টি। সর্বশেষ হলো ফিনল্যান্ড।
আর সরি, ন্যাটোর এখন সদস্য সংখ্যা হলো 31টি, গত বছর ছিল 30টি। সর্বশেষ হলো ফিনল্যান্ড। সো এই যে ন্যাটো, এই ন্যাটোর আপনার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ন্যাটোতে 2টা সদস্য আছে যারা কিনা হচ্ছে আপনার মুসলিম। একটা হচ্ছে আলবেনিয়া আর একটা হচ্ছে তুরস্ক। এই 2টা হচ্ছে মুসলিম রাষ্ট্র, বাকি রাষ্ট্রগুলো হচ্ছে আপনার অন্য ধর্মের বা খ্রিস্টান। তাহলে এখানে প্রশ্ন করেছে যে প্রতিষ্ঠাকালে ন্যাটোর সদস্য কয়টা ছিল? প্রতিষ্ঠাকালে ন্যাটোর সদস্য ছিল 12টি, পরবর্তীতে এই সদস্যগুলো হয়। আর ন্যাটোর যিনি বর্তমান প্রধান তার নাম হচ্ছে জেন্স স্টলটেনবার্গ। সো এটা হচ্ছে আমাদের ন্যাটো নিয়ে আলোচনা। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব। সবার কাছে সবার জন্য যে পরামর্শটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলো সিরিয়াসলি দেন, কারণ যাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো মার্ক আশানুরূপ পরীক্ষা দিতে পারেননি বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো আশানুরূপ মার্ক নাই, তাদের জন্য শেষ সুযোগ, বা সেকেন্ড টাইম যারা আছেন তাদের জন্য শেষ সুযোগ হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। এবং এই ইউনিভার্সিটিগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরে অবস্থান করতেছে এবং খুব দ্রুত অনার্স মাস্টার শেষ করতে হলে এবং চাকরির বাজারে সবচেয়ে ডিমান্ডফুল এই 3টা ইউনিভার্সিটি। আমি মনে করি গুচ্ছের চেয়ে এই 3টা ইউনিভার্সিটি অনেক বেটার হবে। আপনি গুচ্ছতে যদি জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স না পান তাহলে কিন্তু এই বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে গুচ্ছের, ওগুলো হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো অনেক বেটার হবে। সো এই ইউনিভার্সিটিগুলোতে যদি তোমাদের আসনটা শতভাগ নিশ্চিত করতে চাও তাহলে আমি যে প্রোগ্রামটি চালু করেছি সেটাতে তোমরা চাইলে ভর্তি হতে পারো, এবং এটা আমি মনে করি তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং এই ক্লাসটি রেকর্ডেড থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আবারও আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।